এই আদেশের 10 ধারা অনুযায়ী সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতিকে দিয়ে জোরপূর্বক আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, বলছে ক্ষমতাসীন দল। দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানলেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। গত 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরির নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো পুলিশের সাবেক ডিআইজি জলিলকে। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। ইস্পাহানে আইআরজিসির সামরিক অবস্থানে যৌথ বাহিনীর ব্যাপক হামলা। মার্কিন সমঝোতা প্রস্তাব অগ্রহণযোগ্য বলছে তেহরান। কয়েকদিনের মধ্যে নির্ধারণ হবে যুদ্ধের ফল, দাবি ওয়াশিংটনের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার ইস্যুটি। কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর বিরোধী দলীয় নেতার আহ্বান সমান সংখ্যক সদস্যদের নিয়ে এই কমিটি করার। এর আগে অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অসাংবিধানিক আদেশের বলে বেআইনিভাবে কোনো কিছুই বৈধতা পেতে পারে না। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে বিরোধী দল। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর চলমান 2 ঘণ্টার আলোচনায় এসব বলেছেন সরকার দল ও বিরোধী দলের সাংসদরা। দর্শক, এই সংক্রান্ত প্রতিবেদনটি সম্পাদনা টেবিলে দেখব কিছুক্ষণ পরেই। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ডিপো থেকে সরবরাহ নেই কোনো ঘাটতি। এলপিজি নিয়েও শঙ্কা নেই। এই নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে 19 জনকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এ অবস্থায় চাপ থাকলেও 1.5 মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুতকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে 44,609 মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।
3 থেকে 30 মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে 1244টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে 84,51,000 টাকা, কারাদণ্ড হয়েছে 19 জনের, উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করা 2,96,305 মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ডিপো থেকে কম সরবরাহের অভিযোগ করলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন মুখপাত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময়ে বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান চালকরা। 3টা পাম্প ঘোরার পরে আমি এয়ারপোর্টের পাম্পে আইসা এখানে সিরিয়াল দিছি, 1 নম্বরে আছি। আমার পিছনে 150 গাড়ি আছে। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি। ওনারা বললো যে তেলের গাড়ি আমরা পাঠাইতেছি, তেলের গাড়ি আসলে আনলোড করার পরে তারপর 12টা বা 1টার ভিতরে আপনারা তেল পাইবেন। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান ফিলিং স্টেশনের স্টাফরা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল নেই। কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অকটেন নেই। অলস সময় পার করছেন স্টাফরা। জানালেন, তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল, অকটেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। আন্ডারপাস পর্যন্ত আসছি কোনো রকম, যেতটুকু ছিল আর কি। তারপর থেকে দাঁড়িয়ে ধাক্কায় দিয়ে একজন বাইকার বললো, ভাই এখানে নাকি তেল দিচ্ছে। পরে আসলাম, এই 500 টাকা তেল দিল। বাইক কিনে আসি বিপদে, মনে হয় বাইকটা যদি বুড়িগঙ্গা নিয়ে ফালা দিতে পারতাম তাহলে মনের শান্তি দিতে পারতাম। এসে দেখছেন আমার অকটেন কিন্তু 1 ফোঁটাও নাই, তখন কিন্তু হাওয়া ধরছে। আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিয়ে যাব। গাড়ি পাঠাইছি, সিরিয়ালে আছে। আস্তে কত সময় লাগতে পারে? কত সময় লাগছে? মাত্র সিরিয়ালে আছে, যদি মনে করেন বিকালে যদি আসতে পারে। নাগরিকদের তেলের মজুত না করার অনুরোধ করে পাম্প মালিকরা বলেছেন, এতে সংকট আরও ঘনীভূত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী খিলক্ষেত দক্ষিণ খান এলাকায় 4টি যৌথ অভিযানে প্রায় 3000 লিটার মজুতকৃত অবৈধ ডিজেল ও অকটেন উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময় 2550 লিটার ডিজেল এবং 245 লিটার অকটেন সহ মোট 2795 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদের অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কামরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মিরাজ ও জিতু খান। অভিযোগ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং সাধারণ ভোক্তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। এজন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকতে পারেন সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। এর আগে অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে বিরোধী দল। ঢাকা 18, উত্তরখান, দক্ষিণখান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর নির্ধারিত 2 ঘণ্টার আলোচনা। শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংবিধানের সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতিহারের অন্য কাজকে গুরুত্ব দিয়েছে। 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই, সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই।
সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকে সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের সংসদ সদস্যদের তোলা পয়েন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করেন, তুলে ধরেন সাংবিধানিক দিকগুলো। রাষ্ট্রপতিকে দিয়ে এখতিয়ারের বাইরে আদেশ জারি করিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে বলে সংসদকে জানান তিনি। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে, মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে, আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। সংবিধান সংস্কার পরিষদের শপথের ফর্ম জাতীয় সংসদে দেওয়ার কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। এটা করে সিসিও সংবিধান লঙ্ঘন করেছেন বলেন সালাউদ্দিন আহমদ। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে ধরিয়ে লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়? সুপ্রিমেসি কোথায়? সুভেরেনিটি কোথায়? তবে জুলাই জাতীয় সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করেন সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করার। বিরোধী দলীয় নেতার আহ্বান, সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে হবে। একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাহলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। আইনমন্ত্রী বলেন, সংসদ নেতা জুলাই সনদ ধারণ করেন বলেই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। পরে সংবিধান সংশোধনে কমিটি গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ইস্যুটি। আপনাকে ধন্যবাদ। মন্ত্রী আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এ ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এ ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। মাহফুজ মিশু রিপোর্ট। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি
সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলা করে তাহলে আর কি হবে? দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থা থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি আমি, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, অর্থাৎ আমার তো মালামাল পরিবহন করতে হবে, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য, তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সে বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময় উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য সহকারীদের 6 দফার আন্দোলন আর সংকটের কারণেই গত ডিসেম্বরে টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবের বিষয়ে গতকাল যমুনা নিউজের অনুসন্ধানে প্রথমবারের মতো উঠে আসে এই তথ্য। আর আজ রাজশাহীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিবের কথায় মিলল সেই অনুসন্ধানের সত্যতা। এদিকে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নিয়মিত টিকাদানি নয়, এই সময়ের মধ্যে বিশেষ ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হঠাৎ হামের প্রকোপ বাড়ায় যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে গত ডিসেম্বরে সারা দেশে টিকা প্রদানের হার উদ্বেগজনকভাবে কমেছে। সেই মাসেই স্বাস্থ্য সহকারীরা নেমেছিলেন আন্দোলনে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রাজশাহীতে সাংবাদিকদের জানালেন সেই একই তথ্য। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন গত 8 বছর দেশে হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। তবে অনুসন্ধানে দেখা গেছে এই সময়ের মধ্যে ইপিআই কর্মসূচির আওতায় 2 ধরনের হামের টিকাই নিয়মিত দেয়া হয়েছে। এর বাইরে আলাদা করে চলেছে হাম রুবেলা ক্যাম্পেইনও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায় ক্যাম্পেইন করা হয়। তখন আমি ওখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে আমাদের মাতোয়াইলে, ওইখানে গিয়ে যে তোমার জমজ বেবি, আমি ওই করোনাকালীন সময় ওদেরকে ওখানে যে টিকাটা দিয়ে আসছি। টিকাটা দেওয়া হয়েছে 12-12-23-এ, তারপরের টিকাটাও দেওয়া হয়েছে 15-3-24-এ। কেউ যদি আপনার ওই মুহূর্তে যাইতে না পারে, তখন দেখা যাচ্ছে আরেকটা সুবিধা আছে আমাদের এখানে, আরবান আছে যেহেতু, আরবান থেকে তখন দেখা যাচ্ছে টিকাটা দেওয়া সুবিধা পাওয়া যায়। যদিও স্বাস্থ্যের সচিব বলছেন করোনা মহামারীর সময়ে টিকাদানে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। রাজশাহীতে এসে তিনি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে দ্রুতই দেশে পৌঁছাবে হামসহ 10 ধরনের টিকা। শর্টেজ আছে ডাক্তার এবং আমরা নার্স এবং অন্যান্য ইয়েতে আমরা এখান থেকে গিয়ে আমরা অর্ডার করে দিব। আমরা অন্যান্য ডাক্তারদেরকে এই আপৎকালীন সময় আমরা অ্যাটাচ করব। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরও ডাক্তার নিয়োজিত করব, যাতে আমাদের এই চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন সরকারের হাতে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আইসোলেশন ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করবে। এটা আপনারা জানেন, সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দেন সচিব। এছাড়া 3 মাসের মধ্যে রাজশাহী শিশু হাসপাতাল চালুরও আশ্বাস দেন তিনি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1/11 গুম, খুনের কুশীলব, ক্রসফায়ার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন এ মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুম খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 1/11 কুশীলবদের সবাইকে আনা হবে আইনের আওতায়। বেনজির থেকে শুরু করে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিন শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানায় প্রসিকিউশন। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মেইন ভূমিকা অনেক ছিল, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে। এর বেশি কিছু আমরা বলছি না এখন। এদিকে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা কবির হোসেন ও টিপু হাওলাদারকে পুলিশ হেফাজতে ক্রসফায়ার করে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে সেই তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করব। এদিকে সারা দেশে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় করা সব মামলার তথ্য নিচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে 350 মামলার নথিও পেয়েছেন তারা। মামলাগুলোর অভিযোগ যাচাই বাছাই করা হবে। মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আমিনুল ইসলাম। যাতে পিক অ্যান্ড চুজের ঘটনা না ঘটে, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বলেছেন, অন্তর্বর্তী সরকারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের কোনো দরকার ছিল না। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপে জানান, এবার চিরায়ত নিয়মেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আলাদা এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের প্রস্তাব দেয়া হয়েছে। পহেলা বৈশাখের বর্ষবরণের অন্যতম প্রধান আকর্ষণ চারুকলার মঙ্গল শোভাযাত্রা, যাতে নির্দিষ্ট থিমে চিরায়ত বাংলার লোকোমোটিভ সহ নানা অনুষঙ্গ তুলে ধরেন শিক্ষার্থীরা। একসময় স্বৈরাচার বিরোধী বার্তা বহনকারী এই শোভাযাত্রা তথাকথিত নিরাপত্তা শঙ্কায় পরিণত হয় প্রহরী বেষ্টিত প্রদর্শনী। আওয়ামী সরকারের পতনের পর গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই শোভাযাত্রা নাম পাল্টে করা হয় আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্যবাহী এই আয়োজনকে স্বনামে ফেরানোর কথা ভাবছে বর্তমান সরকার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় সংস্কৃতি মন্ত্রী জানান, এবার চিরায়ত ধারায় পহেলা বৈশাখ পালিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনটোটা রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মানে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। চারুকলার মঙ্গল শোভাযাত্রা ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। সেই আয়োজনের নাম পাল্টে দেয়া হলে গত বছরই বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছিল। মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী চিন্তা চেতনা ও মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে সরকার। মঙ্গল শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো মানে নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য এক আয়োজনে সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এটা যদি এরা নাও করে, মানে আমরা প্রত্যেক জেলায় আমাদের শিল্পকলা একাডেমি আছে, প্রত্যেক উপজেলায় শিল্পকলা মানে শাখা আছে, আমরা সেটাকে আরও এক্সপ্যান্ড করতে চাই করে সেখানে তৈরি হবে মানে নানামুখী গবেষণা। মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন না করলে বিকল্প পদ্ধতিতে দেশের শিল্পকলা একাডেমিগুলোতে বাড়ানো হবে সঙ্গীত ভিত্তিক গবেষণা কার্যক্রম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল, কিন্তু বিএনপি ইতিহাসের কোনো বিকৃতি হতে দেবে না। ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সফলভাবে কাজ করছে সরকার। অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে চলছে জোরালো কার্যক্রম। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনের অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে। জ্বালানির নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চুক্তি সংকট তৈরি করবে। অর্থের সংস্থান করাও দুশ্চিন্তার কারণ। তেলের দাম বৃদ্ধি পেলে বাড়তে পারে মূল্যস্ফীতি। সিপিডি মনে করে গতানুগতিক বাজেট দেবার আর সুযোগ নেই। ঋণ নেবার আগে বিবেচনা করতে হবে সক্ষমতা। ফ্যামিলি কার্ড দেবার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেয় এই সংস্থা। পরামর্শ, আর্থিক সামাজিক চুক্তির বাস্তবায়ন করতে হবে। কঠোর আর্থিক ব্যবস্থাপনা শুরুর তাগিদও দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশব্যাপী বাড়ছে হাহুতাশ, মজুদ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এটাও তো আমরা নিশ্চিত না বাজার ব্যবস্থা। সকালে ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আলোচনায় গুরুত্ব পায় জ্বালানি তেল ইস্যু। সিপিডি মনে করে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বাধা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি। সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই, এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। নতুন সরকার পরিচালনায় অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। সংস্থাটির ধারণা, কমেছে তেল কেনার সক্ষমতাও। বৈদেশিক উৎস থেকে ঋণ নেবার ক্ষেত্রেও দেয়া হয় সতর্কতা। জানানো হয় অস্থির পরিস্থিতির কারণে বাড়তে পারে মূল্যস্ফীতি, এতে উস্কে যাবে দারিদ্র্য ও বৈষম্য। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপর এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। তেলের দাম বাড়লে, চালের দাম বাড়লে অবশ্যই মূল্যস্ফীতির বিষয় থাকবে। এটার সাথে দারিদ্র্য বাড়বে এবং এটার সাথে বৈষম্য বাড়বে।
পরাবাস্তব বাজেট দেবার ধারা থেকে বের হতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছে সিপিডি। আগামী বাজেটে প্রবৃদ্ধির হার 5% নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। প্রশ্ন ছোড়া হয় ফ্যামিলি কার্ড নিয়ে কেন তাড়াহুড়া। সিপিডি মনে করে কঠোর আর্থিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ নেই। ফ্যামিলি কার্ড সম্বন্ধে আমরা বলেছি এগুলি এখন তাড়াহুড়ো করেন না। আমাদের জেনারেল ভিউ হলো তাড়াহুড়ো করেন না, এই 3 মাসকে সংগত করার জন্য সময় দেন। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে আমার যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। পুঁজিবাজারকে সক্রিয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন, সংসদ কার্যকর, এডিপি বাস্তবায়নে মনোযোগ, অর্থনৈতিক রিফর্ম কমিশন গঠনের পরামর্শ দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই সরকারের তো সুযোগ এসেছে গতানুগতিক বাজেট না করার। গত অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা সেই সুযোগ দিয়েছিলাম, দুঃখজনকভাবে সেটা হয়নি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণে প্রায় 3 কোটি টাকা অনুদানের পরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী জানান, বাংলাদেশের সকল প্রত্নতান্ত্রিক স্থাপনাকে গুরুত্ব দিয়ে আলাদা পরিকল্পনা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পশ্চিম পাশে এবং কার্জন হলের পেছনে প্রাচীন একটি মসজিদ দাঁড়িয়ে আছে। মুসা খান মসজিদ নামে পরিচিত প্রায় 6 শতক পুরনো এই নির্মাণ শুধু একটি মসজিদ নয়, ইতিহাসের সাক্ষীও বটে, যা এই শহরের পুরনো ও গৌরবের নিদর্শন। মুঘল স্থাপত্য প্রভাবশৈলীতে তৈরি মসজিদটি 3টি বড় বড় গম্বুজ আর 4টি মিনার দিয়ে সাজানো। ঐতিহাসিক এই মসজিদটি সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রায় 3 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে স্থাপনাটি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। জানান, দুদেশের সাংস্কৃতিক অংশীদারিত্বের অংশ হিসেবে সারা দেশে 13টি প্রকল্পে $1 মিলিয়ন বেশি অর্থায়ন করেছে তার দেশ। গত 2 দশক ধরে অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের মাধ্যমে বাংলাদেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে এই তহবিলের আওতায় এটি আমাদের 13তম প্রকল্প। এর আগে স্থাপত্য ও সংস্কৃতি খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমার দায়িত্বকালেই আরও কিছু প্রকল্প ঘোষণা করতে পারব বলে আশা করছি। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় 36 মাসের এই প্রকল্পটি সম্পন্ন হলে স্থাপনাটিতে একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভও প্রতিষ্ঠা করা হবে। অনগ্রসর দেশটাকে আবার যদি সামনে আনতে হয়, তাহলে আমরা কীভাবে আনতে চাই? আমরা এই যে নানান ধরনের যে বৈচিত্র্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, জাতিসত্তা, ধর্ম, বর্ণ, ভাবনা, চিন্তা, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে যে এখানে আমরা একটা কালচারাল হেরিটেজ ট্রেইল প্রজেক্ট শেষে একটা আমরা লিফলেটের মতো করব, যেটা দেখে হচ্ছে ভিজিটর বা যারা আছে তারা হচ্ছে যে এই এডুকেশনাল হাব ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে শুধু মুসা খান মসজিদ না, গ্রিক সমাধি আছে, গুরুদুয়ারা নানকশাহী আছে, হাজি খাজা শাহবাজ মসজিদ, ট্রেলটা থাকলে হবে কি সবাই অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবে। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বুধবার নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। বুধবার উদ্বোধনী ম্যাচে আয়োজক থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের অলপাইন ট্রেনিং ক্যাম্পে মঙ্গলবার সকালে 1 ঘন্টার নিবিড় অনুশীলন করে বাংলাদেশ। দলের সবাই বর্তমানে ইনজুরি মুক্ত ও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। বিকেলে জিম ও সুইমিং সেশনের মাধ্যমে রিকভারি সেশন করে মারিয়া তহুরারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায়। আমরা এইমাত্র সিনিয়র এশিয়ান কাপ শেষ করে এসেছি। আমাদের সাথে অনেক তরুণ খেলোয়াড় এসেছে যাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা। এখানে আসতে পারাটা তাদের জন্য অনেক বড় অর্জন। আমি সবসময় এই তরুণীদের নিজেদের সেরাটা দেওয়ার এবং অকৃত্রিম থাকার উপর জোর দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো এএফসি এবং সাফের মান সম্পূর্ণ আলাদা, তবে এএফসি হলো সেই জায়গা যেখানে আপনি খেলতে চাইবেন। আমানত ফেরত দেয়া এবং লেনদেন স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। অচলাবস্থা নিরসন এবং হেয়ার কাট বাতিল না করলে ব্যাংক অচলের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে ব্যাংক কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন।
সকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ব্যাংকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা এসব ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা, আমানতকারীদের জমানো টাকা ফেরত দেয়া এবং হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একীভূত করার নামে নানা অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। জানুয়ারি 24 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত আমরা কোনো প্রকার প্রফিট পাবো না, তাহলে আমাদের প্রশ্ন, আমরা আপনাদের এখানে টাকাটা আমরা কি জন্য রাখলাম? আমরা আমাদের টাকা পাচ্ছি না। আমাদের টাকা যখন চাইতে যায় আমাদেরকে বিভিন্ন অজুহাত, বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা বলে। ব্যাংকের সমস্যা একটু কাটছাট করতে পারে, এত কাটছাট করতে পারে না, একদম রাস্তা ফেলে দিচ্ছে আমাকে। 23 সাল 24 সাল 25 সালে কোনো মুনাফাই আমাদেরকে দিচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, নানা অজুহাতে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিচ্ছে না। জরুরি প্রয়োজনে নিজেদের জমানো টাকা না পেয়ে অনেকে চরম কষ্টে আছেন। দাবি না মানলে একীভূত করা সব ব্যাংক অচলের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আমানতকারীরা। যদি আপনি ওই কাল বিলম্ব করেন তাহলে আগামী 7 এপ্রিল মঙ্গলবার বৃহত্তর আন্দোলন হবে। বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা কাপড় পরে আমরা সে জায়গায় গণ অনশন, মানববন্ধন সহ আমরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদেরকে অশান্ত করে তুলতে আমরা সরকারি বেসরকারি বুঝবো না, আমরা পুরো ব্যাংকিং ব্যবস্থাকে অচল করে দিব। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। মিছিল নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় গিয়ে স্মারকলিপি দেন তারা। আমাদের অতিরিক্ত কোনো কথা নেই, আমাদের কথা হচ্ছে কি আমাদের হেয়ার কাটটা অতি তাড়াতাড়ি ক্যান্সেল করতে হবে এবং আমাদেরকে সংবাদ সম্মেলন করে বলতে হবে ওনাকে। শাখা প্রধানকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইস্ফাহান, তেহরান এবং মাউন্ট সাফা সহ বিভিন্ন স্থানে চালানো হয় বিমান হামলা। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় ইস্ফাহানে। তেহরান বলছে IRGCর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্রাগার এবং জ্বালানি ডিপো লক্ষ্য করে চলে হামলা। ইসরায়েলি বাহিনীর দাবি, গেল 24 ঘন্টায় 200 দফায় হামলা হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। প্রায় 20টি ড্রোন ও মিসাইল ছোড়া হয় সৌদি ভূখণ্ড লক্ষ্য করে। এর পাশাপাশি প্রিন্স সুলতান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনাকে অবাস্তব আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, ইরানের অবস্থান পরিষ্কার, যুদ্ধের পরিস্থিতিতে কি করতে হবে তা তার দেশ জানেন। মার্কিন অবাস্তব পরিকল্পনা গ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান বাঘি। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অবস্থানের সমালোচনাও করেন তিনি। বলেন, পাকিস্তানের সাথে হওয়া মিত্র দেশগুলোর বৈঠক ইসলামাবাদের নিজস্ব কাঠামোর অংশ। তেহরান এই কাঠামোর কোনো অংশ নয়। 15 দফা পরিকল্পনার নামে যেসব প্রস্তাব পাঠানো হয়েছে সেগুলো অত্যন্ত অযৌক্তিক এবং অবাস্তব। পাকিস্তান তাদের মিত্র দেশগুলোর সাথে যে বৈঠক করেছে সেটি তাদের নিজেদের তৈরি একটি কাঠামো। আমরা সেই কাঠামোর অংশ ছিলাম না। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাবো তখন তা যথাযথভাবে ঘোষণা করব। আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ হবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। বিবৃতিতে তিনি দাবি করেন, পতনের কাছাকাছি পৌঁছে গেছে। ইরান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন হেগসেথ। আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারণ হবে যুদ্ধের ফলাফল, সেটা ইরানও জানে। তাদের যে সামরিক সক্ষমতা, তাতে তারা এই বিষয়ে কিছুই করতে পারবে না। এটা সত্যি যে ইরান এখনো কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু আমরা সেগুলো ধ্বংস করে দেব। এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।